সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের লাইভ ক্লাসে। আমাদের আজকের কেমিস্ট্রির যে লাইভ ক্লাসটা হবে, ক্লাসটা আমি নিব। আমার নাম পার্থ প্রতিমনাথ, এবং আমার আজকের টার্গেট থাকবে মূলত রাসায়নিক গতিবিদ্যা নিয়ে। আমাদের যেই কথাগুলো আছে আমাদের বইয়ে, সেই গতিবিদ্যার বিক্রিয়ার হারের উপর বিভিন্ন জিনিসের প্রভাব, যেমন বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, এবং সেই সাথে আমরা তাপমাত্রার প্রভাব যখন পড়ব তখন আমরা অ্যারেনিয়াসের যে সমীকরণটা আছে সেই সমীকরণ থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, এবং আশা করি আমরা ক্লাস যখন শেষ করব তখন বিক্রিয়ার ক্রম সম্পর্কে একটা ভালো ধারণা আমরা নিয়ে বেরোতে পারবো। তার আগে একটু একটা কথা বলে নেই যে একটা জাপানিজ ওয়ার্ড আছে, সেটা হলো গিয়ে কাইজেন। ওখানে লিখা আছে জাপানিজটা কাইজেন। তো কাইজেন অর্থ হলো গিয়ে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, মানে ক্রমাগত উন্নতি। তো আমাদের প্রত্যেকের জীবনে এই কাইজেন অনেক বেশি দরকার। কিরকম ভাবে, যে আমি একজন খেলোয়াড়, ক্রিকেটার, আমি হঠাৎ করেই খুব ভালো খেলতে পারবো না, কিন্তু আমাকে প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করা লাগবে। ঠিক একই ভাবে আমি একজন শিক্ষক, আমি হঠাৎ করেই খুব ভালো করে কোনো কিছু বুঝাতে পারবো না। আমি প্রতিদিন আস্তে আস্তে যদি ইমপ্রুভ করি, একটা পর্যায়ে আমি হাইয়েস্ট একটা স্টেজে পৌঁছাতে পারবো যেখানে আমি খুব ভালো বুঝাতে পারবো। ঠিক একই ভাবে আমি যদি একজন শিক্ষার্থী হই, আমি যদি একজন স্টুডেন্ট হই, আমিও কিন্তু হঠাৎ করে টানা 16 ঘন্টা 17 ঘন্টা পড়াশোনা করতে পারবো না। এটা কন্টিনিউয়াসলি আমাকে ইমপ্রুভ করা লাগবে। আমাদের অনেকেরই এই সমস্যাটা হচ্ছে এখন। আমরা যারা ইন্টারমিডিয়েট লাইফে বা আর আমরা যারা এখনো ছোট, তা সবার জন্যই বলতেছি আমি, আমরা যারা রেগুলার খুব বেশি সময় ধরে পড়াশোনা করতে অভ্যস্ত না, ফরসে আমরা মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়াশোনা করি ডেইলি, তারা হঠাৎ করে যখন সামনে একটা বড় পরীক্ষা আসতেছে, আমাদের অনেক বেশি পড়াশোনা করা লাগবে, এটা সবাই আমাদেরকে বলতেছে, আমরা নিজেরাও বুঝতে পারতেছি, তখন কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে। কিরকম? পড়তে বসলাম, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা পড়তে বসলাম, হ্যাঁ আজকে সব পড়ে ফেলবো, কিন্তু দেখা গেল যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়ার পরে আর চলতেছে না। তখন কি করা দরকার? এটা একদিনে উত্তরণ করা সম্ভব না, এখান থেকে একদিনে বের হয়ে আসা সম্ভব না। আমাদের মাথায় রাখা লাগবে, আমাদের প্রতিদিন একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে আগের দিনের চেয়ে, প্রতিদিন একটু বেশি পড়তে হবে আগের দিনের চেয়ে। এবং যদি আমরা সেটা করতে পারি, কন্টিনিউয়াসলি যদি আমরা ডেভেলপ করতে পারি আমাদেরকে, তাহলেই আমরা নিজেদেরকে যেখানে দেখতে চাই সেখানে অবশ্যই দেখতে পাবো। তো আমরা আমাদের ক্লাস শুরু করব এখন। তো আমরা কাইজেন কথাটা একটু মাথায় রাখবো, যে কাইজেন মানে হলো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। ইচ এন্ড এভরিথিং ক্যান বি ডেভেলপড এন্ড এভরিথিং শুড বি ডেভেলপড। তো আমরা রাসায়নিক গতিবিদ্যা নিয়ে যদি আলোচনা করতে চাই, অবশ্যই আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার সম্পর্কে জানা লাগবে। তো রাসায়নিক বিক্রিয়ার হারকে আমরা অনেক সময় শুধু আর দিয়ে প্রকাশ করি, বিক্রিয়ার রেট বা রেট অফ দ্য রিঅ্যাকশন, সেখান থেকে আর কথাটা আসে। অনেক সময় আমরা দেখি যে বিক্রিয়ার হারকে আর না দিয়ে আমরা মাইনাস ডিসি বাই ডিটি অথবা ডিএক্স বাই ডিটি আকারেও দেখতে পাই। এই প্রতিটাই কিন্তু আমাদের বিক্রিয়ার হার ইন্ডিকেট করে। এখন এই দুটার ভিতর সমস্যাটা কি? একটা প্লাস একটা মাইনাস, আবার এই দুইটা একে অপরের সমান হচ্ছে কিভাবে, এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে একটা বিক্রিয়ায় কি ঘটে। একটা বিক্রিয়ায় আমাদের বিক্রিয়ক থাকে, বিক্রিয়ক বিক্রিয়া করতে থাকে এবং সেখান থেকে আমরা উৎপাদ পেতে থাকি। তো বিক্রিয়কের পরিমাণটা আমরা অ্যাজিউম করতে পারি, বিক্রিয়কের পরিমাণ যত সময় যাবে বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে হ্রাস পাবে, এবং সে কারণেই আমরা যখন বিক্রিয়কের বিক্রিয়ার হার চিন্তা করি তখন সেখানে আমরা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতেছি। আর যখন আমরা উৎপাদের কথা চিন্তা করি, তো বিক্রিয়ক যদি কন্টিনিউয়াসলি কমতে থাকে, আমাদের উৎপাদ কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। তো এখানে আমরা একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। তো আলটিমেটলি একটা বিক্রিয়ায় বিক্রিয়ক যেই হারে হ্রাস পাবে, উৎপাদ কিন্তু ঠিক একই হারে বৃদ্ধি পাবে, এবং ওই দুইটা সমান হবে। তো ওই দুইটাই আমাদের বিক্রিয়ার হার। এবং আমরা যারা ম্যাথ করে আসছি, যে এই যে ডিএক্স বাই ডিটি মাইনাস ডিসি বাই ডিটি, এগুলি যদি আমরা ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন দেখি, তো এগুলি থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের একটা বিক্রিয়ার হার আমরা গ্রাফ থেকে কিভাবে বের করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি একটা গ্রাফ খেয়াল করি, আমাদের গ্রাফটা হলো গিয়ে ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফ। তো এই ঘনমাত্রা বনাম সময় গ্রাফে আমাদের একটা গ্রাফ অনেক সময় আমরা দেখি নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তো নিচের থেকে উপরের দিকে উঠতেছে মানে কি? তার ঘনমাত্রাটা আস্তে আস্তে বাড়তেছে।
একদম শুরুতে ঘনমাত্রা শূন্য থাকে। তো একদম শুরুতে কার ঘনমাত্রা শূন্য থাকে? একদম শুরুতে অবশ্যই আমাদের উৎপাদের ঘনমাত্রা শূন্য হতে পারে, এবং যত সময় যাচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রাটা আস্তে আস্তে বাড়তেছে। তো এটা হলো আমাদের ঘনমাত্রা বনাম সময় গ্রাফ। এখন আমাকে যদি বলে যে এই ঘনমাত্রা বনাম সময় গ্রাফ থেকে আমাকে বিক্রিয়ার হার বের করতে, তখন আমরা কিভাবে বের করবো? এই ঘনমাত্রা বনাম সময় গ্রাফ থেকে বিক্রিয়ার হারটা কিভাবে বের করা যায়? এবং আমাকে একটা পয়েন্ট বলে দিল যে স্পেসিফিক এই পয়েন্টের নাম দিলাম আমি সাপোজ এক্স পয়েন্ট। ওই এক্স পয়েন্টে আমাদের ঘনমাত্রা বনাম সময় গ্রাফ থেকে বিক্রিয়ার হার বের করা লাগবে। তো তখন আমরা যে কাজটা করি, আমরা এই পয়েন্টে একটা স্পর্শক আঁকি। এই যেই পয়েন্টে আমার বিক্রিয়ার হার বের করা লাগবে সেই পয়েন্টে আমরা একটা স্পর্শক আঁকবো, এবং সেই স্পর্শকের যে ঢাল আমি পাবো সেই ঢালটাই হবে গিয়ে আমার বিক্রিয়ার হার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে মাইনাস ডিসি বাই ডিটি বা ডিএক্স বাই ডিটি, এগুলি হলো গিয়ে আমাদের সরল রেখার ঢাল, যেটাকে আমরা ম্যাথে এম বা যেটাকে অনেক সময় আরো ডিটেলসে বলতে গেলে আমরা ট্যান থিটা দিয়ে প্রকাশ করে থাকি। তো আমরা যদি ঢাল স্পর্শকটা আঁকি, মোটামুটি আমরা এরকম একটা স্পর্শক চিন্তা করতে পারি, এবং আমরা দেখতে পাচ্ছি স্পর্শকটা অবশ্যই একটা সরল রেখা। তো সেখানে আমার এই এক্স পয়েন্টার স্থানাঙ্ক ফোর্সে দেওয়া আছে 5 এবং স্পর্শকটা আমার এক্স অক্ষকে যেখানে ছেদ করলো, সময়ের অক্ষকে যেখানে ছেদ করলো, সেই সময়ের অক্ষের এই পয়েন্টটা, সাপোজ এটার নাম হলো ওয়াই পয়েন্ট, এই পয়েন্টটা হলো গিয়ে ফোর্সে -2 এই পয়েন্টের কথা বলছি আমি এই যেই পয়েন্টের বিক্রিয়ার হার বের করতে চাই সেটা, এবং যেই পয়েন্টে স্পর্শকটা আমরা ছেদ করলো সেই দুটা মান জানি। এখন আমি বিক্রিয়ার হার কিভাবে বের করব? আমরা জাস্ট একটা লম্ব টানলাম, সাপোজ এটার নাম দিলাম জেড। এখন আমি যদি এক্স ওয়াই জেড যে ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজটা, সেই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী ট্যান থিটা আমরা জানি লম্ব বাই ভূমি। ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম যে টেরা লম্বা ভূত, ওরকমই ট্যান থিটা মানে হলো গিয়ে লম্ব বাই ভূমি। তো এখানে লম্বটা হলো গিয়ে আমার এই এক্স জেড যেই দূরত্বটা সেটা, এবং এক্স এর স্থানাঙ্ক থেকে আমি বলতে পারি আমার লম্বের দৈর্ঘ্য হলো গিয়ে 5। আর ভূমি কত? ভূমি হলো গিয়ে এই ত্রিভুজটায়, এক্স ওয়াই জেড ত্রিভুজটায় আমাদের ভূমি হলো গিয়ে ওয়াই থেকে জেড পর্যন্ত। এখন এই 0 থেকে জেড পর্যন্ত ডিস্টেন্সটা হলো গিয়ে 5, আর 0 থেকে ওয়াই পর্যন্ত ডিস্টেন্সটা হলো গিয়ে 2। সুতরাং আমাদের টোটাল ভূমি হলো গিয়ে 7। তো আমরা যদি এই এক্স ওয়াই জেড ত্রিভুজের ট্যান থিটা বের করি, সেই ট্যান থিটা হবে গিয়ে 5/7, এবং আমরা জানি এই ট্যান থিটা 5/7 এটাই হলো গিয়ে ঢাল, এবং এটাই হলো গিয়ে আমাদের যেই গ্রাফটা আমি প্রথমে এঁকেছিলাম সেই গ্রাফটার এই এক্স পয়েন্টের বিক্রিয়ার হার 5/7 ইউনিট। যদি আমরা নরমাল ঐকিক নিয়মে চিন্তা করি, বিক্রিয়ার হার মানে কি? একক সময়ে আমার যতটুকু বিক্রিয়া হচ্ছে, বা একক সময়ে আমাদের বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিমাণ যতটুকু চেঞ্জ হচ্ছে, সেটাই হলো গিয়ে আমাদের বিক্রিয়ার হার। অর্থাৎ বিক্রিয়ার হারকে আমরা এভাবে ডিনোট করতে পারি, বিক্রিয়ার হার সমান হলো গিয়ে আমাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। তো এই কথাটা থেকে আমরা কিন্তু বিক্রিয়ার হারের একটা একক বের করে ফেলতে পারি। আমাদের ঘনমাত্রার পরিবর্তন, তার একক, ঘনমাত্রার এককই হবে, ঘনমাত্রার একক নরমালি মোল পার লিটার বা মোল পার ডেসিমিটার কিউব আমরা বলতে পারি। তো আমি লিখলাম মোল পার লিটার। আর সময়ের একক, সময়ের পরিবর্তন অবশ্যই একটা সময়ের একক আমাকে রিটার্ন করবে। এটা সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে, আওয়ার হতে পারে, ইভেন ডেও হতে পারে। তো আমি জাস্ট টাইম লিখলাম। সুতরাং আমাদের বিক্রিয়ার হারের যে এককটা আমি পাচ্ছি সেটা হলো মোল পার লিটার পার টাইম। এটা হলো গিয়ে আমাদের বিক্রিয়ার হারের এককটা। একক ব্যাপারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমরা ভর্তি পরীক্ষায় যারা অবতীর্ণ হব কয়েকদিনের ভিতর, তাদের জন্য একটু বলে রাখি, আমাদের যেসব জায়গায় লিখিত ভর্তি পরীক্ষা হয় সেসব জায়গায় তুমি যদি একটা অঙ্ক কমপ্লিটলি ভালো মতো করলা, 10 নম্বরের একটা অঙ্ক পুরোটা তুমি করলা, কোনো ভুল নাই, কিন্তু লাস্টে গিয়ে তুমি এককটা লিখলা না, বা একক লিখতে ভুলে গেলা, বা তুমি ভুল একক লিখলা, সেই ক্ষেত্রে তুমি কিন্তু অনেক কম নাম্বার পাবা। তুমি কতটুকু নাম্বার পাবা? 10-এ যেখানে 10 পাওয়ার কথা তোমার, বাট তুমি একক ভুল করছো, তুমি সেখানে 10-এ 5 পাবা।
অর্থাৎ তুমি 50% নাম্বার পাবা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যেই অঙ্কই করি না কেন আমাদের এককের ব্যাপারে যথেষ্ট সাবধান থাকা লাগবে। এই জন্য আমরা যে কোনো একটা টপিক পড়ার সময় অবশ্যই তার এককটা ভালো মতো বুঝে নেব। তো এই গেল গিয়ে আমাদের বিক্রিয়ার হার নিয়ে আলোচনা। এখন আমরা কয়েকটা কথা বলবো যে বিক্রিয়ার হার কিসের কিসের উপর ডিপেন্ড করে। তো বিক্রিয়ার হার আমরা ছোটবেলা থেকে জানি, কিন্তু বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমার বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি হয় আমরা জানি বিক্রিয়ার হার তত বেশি হয়। এবং অনেক আগে আমাদের একটা ছবি ছিল বইয়ে, যে 3টা পাত্র ছিল, 3টা পাত্রেই সোডিয়াম থায়োসালফেট আছে, তাদের ঘনমাত্রা ভিন্ন, 3টার ভিতরে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলাম, আমার কোন পাত্রের বিক্রিয়াটা দ্রুত হবে। সেই ক্ষেত্রে আমাদের মনে আছে কিনা, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা ছিল গিয়ে যেই পাত্রের সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা বেশি সেই পাত্রের বিক্রিয়াটা দ্রুত হবে। ঘনমাত্রা যদি বেশি হয় অণুর সংখ্যা বেড়ে যায় সেখানে, অর্থাৎ সেখানে সংঘর্ষ বেশি হয়। যত বেশি সংঘর্ষ হয় বিক্রিয়া তত দ্রুত হয় এবং বিক্রিয়ার হার তত বেশি হয়। তো এই যে কথাটা আমি বললাম যে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, এই কথাটাকে আমরা এইভাবে লিখতে পারি যে -dc/dt, যেটা কিনা বিক্রিয়ার হার, সেটা হলো গিয়ে c এর সমানুপাতিক। এই কথাটা আমরা জানি সবাই, বাট এই কথাটায় খুব ছোট্ট রকম একটা ভুল আছে। কি রকম? -dc/dt বিক্রিয়ার হার ঘনমাত্রার সমানুপাতিক, বাট সব বিক্রিয়ার জন্য এরকম ডিরেক্টলি সমানুপাতিক হয় না। কিছু কিছু বিক্রিয়ার জন্য দেখা যায় যে এটা c⁻2 c² বা c³ বা c⁴ এর সমানুপাতিক হয়। তো আমরা যদি এক্স্যাক্টলি বলতে চাই যে বিক্রিয়ার হার এবং ঘনমাত্রার মাঝখানে আমাদের সম্পর্কটা কি, সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা হলো গিয়ে বিক্রিয়ার হার ঘনমাত্রার n-তম ঘাতের সমানুপাতিক। এবং এখানে n-টা কি, n এর মান কি কি হতে পারে? n এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। এবং এই n কে আমরা বলি গিয়ে বিক্রিয়ার ক্রম অথবা অর্ডার। যখন আমি এখানে n এর মান 0 বসাবো তখন আমি বিক্রিয়াটাকে বলবো গিয়ে শূন্য ক্রম বিক্রিয়া। যখন আমি n এর মান 1 বসাবো তখন আমি একে বলবো প্রথম ক্রম বিক্রিয়া। যখন আমি n এর মান 2 বসাবো আমরা বলবো দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এরকম পূর্ণ সংখ্যা বসানোর মাধ্যমে আমরা ক্রমটা চেঞ্জ করতে পারি। ভাইয়া, তাহলে আমি একটা বিক্রিয়া দেখে কিভাবে বুঝতে পারি যে আমার ক্রম কত ক্রমের বিক্রিয়া? এটা অনেক কমন একটা প্রশ্ন আমাদের সবার মাঝখানে। একটা বিক্রিয়া দেখে, ফর এক্সাম্পল আমি একটা বিক্রিয়া লিখলাম A থেকে B একটা বিক্রিয়া, এই বিক্রিয়া দেখে কিন্তু আসলে বলার উপায় নাই এই বিক্রিয়াটার ক্রম কত। দেখে আমি বলতে পারবো না। আমি কিভাবে বুঝতে পারি? তাহলে আমার পরীক্ষামূলকভাবে একটা সিদ্ধান্তে আসা লাগবে যে এই বিক্রিয়ার ক্রম কত। এবং সেরকম কয়েকটা ডিসিশন আমি একটু দেখাচ্ছি ফর্সে। যে আমাদের একটা কেস আমরা দেখবো এখানে, কেস 1। কেসটা কি? কেসটা হলো গিয়ে আমি একটা বিক্রিয়া দেখতেছি, তার বিক্রিয়কের ঘনমাত্রাগুলি আমি চেঞ্জ করতেছি এবং সেখান থেকে আমি বিক্রিয়ার হারটা পরিমাপ করতেছি। ল্যাবে আমি এই কাজগুলি করতেছি, ঘনমাত্রা পরিবর্তনের মাধ্যমে আমি বিক্রিয়ার হারটা চেঞ্জ করতেছি। এখন আমরা দেখলাম যে একটা বিক্রিয়ার জন্য তার ঘনমাত্রা যখন 1 মোলার, তখন আমার বিক্রিয়ার হার ফরসে 2 ইউনিট। বিক্রিয়ার হারের একক একটু আগে আমরা দেখে আসলাম মোল পার লিটার পার টাইম। এখন যদি আমি ঘনমাত্রাটাকে দ্বিগুণ করলাম, আগে ছিল 1 মোলার, এখন আমি ঘনমাত্রাটাকে 2 মোলার করলাম, তাও আমি দেখলাম বিক্রিয়ার হার 2 মোল পার লিটার পার টাইম। আমি ঘনমাত্রাটাকে 3 গুণ করলাম ইনিশিয়ালের, তখন আমি দেখলাম আমার বিক্রিয়ার হার 2 মোল পার লিটার পার টাইম। ঘটনাটা কি ঘটতেছে? আমার ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে বাট বিক্রিয়ার হার চেঞ্জ হচ্ছে না। এরকম তো হওয়ার কথা ছিল না। আমাদের ঘনমাত্রা বাড়ানোর সাথে সাথে বিক্রিয়ার হার বাড়ার কথা ছিল। কিন্তু সমস্যাটা যেটা, সেটা হলো গিয়ে যে আমাদের বিক্রিয়ার হার সমানুপাতিক c⁻n, সমানুপাতিক চিহ্ন না দিয়ে যদি আমি একটা সমান চিহ্ন বসাই তাহলে আমাদের একটা ধ্রুবক দেয়া লাগে, আমরা জানি, এবং এই ধ্রুবকটাকে আমরা বলি বেগ ধ্রুবক বা হার ধ্রুবক। এখন আমি যদি n এর মান 0 বসাই, অর্থাৎ আমি যদি একটা শূন্য ক্রম বিক্রিয়ার কথা চিন্তা করি, n এর মান যদি আমি 0 বসাই, তখন আমরা যেটা পাবো খেয়াল করি -dc/dt সমান k, কারণ c⁻0 এটা আমার হয়ে যাচ্ছে 1। বিক্রিয়ার হার একটা ধ্রুবক চলে আসে যখন আমরা
শূন্য ক্রম বিক্রিয়ার কথা বলি, n এর মান আমি 0 বসাচ্ছি, মানে এটা শূন্য ক্রম বিক্রিয়া, বিক্রিয়ার হার কনস্ট্যান্ট থাকবে, আমার ঘনমাত্রা চেঞ্জ করব কিন্তু বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন হবে না। এরকম বিক্রিয়ার উদাহরণ কি হতে পারে, যে হাইড্রোজেন এবং ক্লোরিন আমরা জানি তাদের একে অপরের সাথে বিক্রিয়া করার আকাঙ্ক্ষা অনেক বেশি। এখন হাইড্রোজেন আর ক্লোরিন যখন সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে, তখন সেই বিক্রিয়াটা কিন্তু হাইড্রোজেন বা ক্লোরিন কারো ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না। যদি সূর্যের আলো পায় এবং তখনই তারা একদম ধুমধাম করে বিক্রিয়া করা শুরু করে এবং ঘনমাত্রার উপর বিক্রিয়ার হারের কোনো প্রভাব কিন্তু সেক্ষেত্রে থাকে না। তো আমরা যেই কেস নাম্বার 1টা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘনমাত্রা আমি চেঞ্জ করতেছি, আমার বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন ঘটতেছে না। সুতরাং আমাদের এই বিক্রিয়াটা হলো গিয়ে জিরো অর্ডার রিঅ্যাকশন বা শূন্য ক্রম বিক্রিয়া আমরা বুঝতে পারি। পরীক্ষামূলকভাবে আমি বুঝলাম যেই বিক্রিয়ার জন্য আমি এই ডাটাগুলি পেলাম সেটা একটা শূন্য ক্রম বিক্রিয়া। আমরা এখন যদি আরেকটা কেস একটু খেয়াল করি, যে আমার ঘনমাত্রা যখন 1, তখন আমার বিক্রিয়ার হার হলো গিয়ে 3 মোল পার লিটার পার টাইম। আমি ঘনমাত্রা ডাবল করলাম, দেখা গেল আমার বিক্রিয়ার হার 3 থেকে ডাবল হয়ে 6 হলো, 6 মোল পার লিটার পার টাইম। আমি ঘনমাত্রা ইনিশিয়ালের 3 গুণ করলাম, আমার বিক্রিয়ার হার ইনিশিয়ালের 3 গুণ হলো 9 মোল পার লিটার পার টাইম। তো এখন আমাকে এই ডাটাটা দিয়ে প্রশ্ন করলো যে এই বিক্রিয়ার জন্য আমি ডাটাগুলি পেলাম, সেই বিক্রিয়াটার ক্রম কত। আমি কিভাবে চিন্তা করব সেটা একটু দেখি। আমরা দেখব যে আমার ঘনমাত্রা আমি যত গুণ করতেছি, আমার বিক্রিয়ার হার তত গুণ হচ্ছে। ঘনমাত্রা বাড়াচ্ছি, বিক্রিয়ার হার বাড়তেছে। ঘনমাত্রা আমি ডাবল করতেছি, বিক্রিয়ার হার ডাবল হচ্ছে। অর্থাৎ তারা একদম সমানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা মাইনাস ডিসি বাই ডিটি সমানুপাতিক সি টু দি পাওয়ার এন, এখানে এন এর মান 1 বসালে আমাদের যে ঘটনাটা ঘটবে সেটাই আমরা পাচ্ছি। অর্থাৎ যেহেতু আমি এন এর মান বসাচ্ছি 1, তাই আমরা বলবো আমাদের এই যে ঘটনাটা, এটা হলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য বা প্রথম ক্রম বিক্রিয়ার জন্য। এক্সকিউজ মি। তো এটা হলো গিয়ে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার জন্য ঘটনাটা। এখন দ্বিতীয় ক্রম বিক্রিয়াটা আমি কিভাবে বুঝবো? ভাইয়া শূন্য ক্রম বুঝতে পারলাম যে চেঞ্জ হবে না, ঘনমাত্রা চেঞ্জের সাথে সাথে বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন ঘটবে না। প্রথম ক্রম বিক্রিয়ায় চেঞ্জ হচ্ছে, তা আমি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য ঘটনাটা কি বুঝবো? সেটা আমরা জাস্ট কম্পারেটিভলি যদি নিচে দেখি, যে আমাদের ঘনমাত্রা সাপোজ শুরুতে ছিল গিয়ে 1, বিক্রিয়ার হার ছিল গিয়ে 3। ঘনমাত্রা আমি দ্বিগুণ করলাম, খেয়াল করে দেখি ঘনমাত্রা যখন আমি দ্বিগুণ করলাম প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমার বিক্রিয়ার হারটা ডাবল হয়েছিল। বাট এখন দ্বিতীয় ক্রম বিক্রিয়ায় সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে যদি আমি পরীক্ষা করি, আমি দেখব ঘনমাত্রা ডাবল করলে আমাদের বিক্রিয়ার হার ডাবল না হয়ে 4 গুণ হচ্ছে। অর্থাৎ আমাদের বিক্রিয়ার হার তখন আমি পাচ্ছি 12, আগেরবার যেখানে পাচ্ছিলাম 6। আমি যদি ইনিশিয়ালের 3 গুণ করি, প্রারম্ভিক ঘনমাত্রাকে আমি 3 গুণ করে দেই, তখন আমার প্রথম ক্রম বিক্রিয়ার জন্য যখন আমি ঘনমাত্রা 3 গুণ করি, আমার বিক্রিয়ার হার 3 গুণ হচ্ছিল, 3 থেকে 9 হচ্ছিল, 3 গুণ। কিন্তু সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে যখন আমি 1 থেকে 3 করলাম, অর্থাৎ আমি 3 গুণ করলাম, তখন আমার বিক্রিয়ার হারটা 9 গুণ হবে। অর্থাৎ শুরুতে যেটা ছিল 3, এখন 9 গুণ হয়ে সেটা হবে গিয়ে 27। আমরা দুটার পরিবর্তনটা একটু চিন্তা করি। ওইখানে সমানুপাতিক হারে চেঞ্জ হচ্ছিল, এখানেও সমানুপাতিক হারেই চেঞ্জ হচ্ছে, বাট আরো বেশি বেশি চেঞ্জ হচ্ছে। এবং ওই বেশি বেশিটা কি, ওইখানে আমি দ্বিগুণ করলে দ্বিগুণ চেঞ্জ হচ্ছিল, এখানে আমি দ্বিগুণ করলে 4 গুণ চেঞ্জ হচ্ছে, 3 গুণ করলে 9 গুণ চেঞ্জ হচ্ছে। অর্থাৎ একটা স্কোয়ার রিলেটেড জিনিস চলে আসতেছে। এবং আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখি ব্যাপারটা, ঘটনাটা যেটা ঘটে মাইনাস ডিসি বাই ডিটি সমানুপাতিক সি স্কোয়ার, এই কথাটা আমরা এখানে দেখতে পাই। যেহেতু এন এর মান 2 বসালে আমার এই ডাটাগুলি স্যাটিসফাই করছে, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এই বিক্রিয়াটা হলো গিয়ে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এই ক্রম বা অর্ডারের ব্যাপারটা আমাদের পূর্ববর্তী যে সিলেবাস ছিল কেমিস্ট্রির, সেই সিলেবাসের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ছিল এবং সব ভর্তি পরীক্ষায়, মোটামুটি সব ভর্তি পরীক্ষায় আমাদের এই ক্রম থেকে প্রশ্ন আসতো। বাট বর্তমান যে সিলেবাস, সেখানে খুব ছোট একটা অংশে ক্রম নিয়ে আলোচনা করা আছে। আমরা যদি বইগুলি দেখি তাহলে বুঝতে পারবো। তো যেহেতু সিলেবাসে ডিটেইলস ভাবে নাই, তাই এটা পড়া লাগবে না।
এই চিন্তা করা কিন্তু বোকামি। কারণ অনেক সময়ই কিছু প্রশ্ন আসে যেগুলো আমাদের পুরনো সিলেবাস থেকে তুলে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের মিনিমাম একটা প্রিপারেশন রাখা লাগবে এই ক্রমের উপর। আমরা পরবর্তীতে ক্লাসের পরবর্তী সময়ে বিক্রিয়ার ক্রমের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখব, এবং ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি করার জন্য, একটা অঙ্ক করার জন্য অবশ্যই আমাদের সূত্র লাগবে। তো সেই সূত্রগুলোর প্রতিপাদন আমরা ক্লাসে অত ডিটেলস হয়তো আলোচনা করব না, বাট আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আমরা কিভাবে ওই সূত্রগুলি আসলো, সূত্রগুলোর প্রতিপাদন কি, সেই প্রতিপাদনগুলি আমরা দিয়ে দিব। যারা আগ্রহী সূত্রগুলি কোত্থেকে আসলো সেটা দেখার জন্য তারা ওই কমেন্ট সেকশনের ওই জিনিসগুলো দেখে নিও। আর আমরা ক্লাসের পরবর্তী সময়ে আমরা সেই প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম, ইভেন তৃতীয় ক্রম, সেই ক্রমের কিছু অঙ্ক আমরা দেখব। তো আপাতত আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, সমানুপাতিক হারে ডিপেন্ড করে, এবং ঘনমাত্রার উপর তার যে ডিপেন্ডেন্সি -dc/dt সমানুপাতিক হলো গিয়ে c⁴n, যেখানে n হলো গিয়ে আমাদের ক্রম, এবং এই সমানুপাতিক চিহ্নকে যদি আমি সমান চিহ্ন দিয়ে লিখি তাহলে আমরা পাচ্ছি একটা বেগ ধ্রুবক k, বা একটা বেগ ধ্রুবক আমরা পাচ্ছি। আমার একটা ছোট্ট প্রশ্ন, সাপোজ আমার এমসিকিউতে একটা প্রশ্ন আসলো যে আমার কাছে তিনটা পাত্র আছে, তিনটা পাত্রে এ, বি, সি, তিনটা একই জাতীয় উপাদান আছে। ফর এক্সাম্পল তিনটেই লবণ বা তিনটে অ্যাসিড বা তিনটেই ক্ষার, একই জাতীয় উপাদান, প্রত্যেকের আয়তন সমান, প্রত্যেকের আয়তন ধরি 10 লিটার 10 লিটার 10 লিটার, এবং প্রত্যেকের ঘনমাত্রাও সমান। ফর এক্সাম্পল 1 মোলার 1 মোলার 1 মোলার। আমার তিনটা পাত্রে তিনটা ভিন্ন ভিন্ন জিনিস আছে, বাট তিনটাই সমান পরিমাণ এবং সমান ঘনমাত্রার আছে। এখন আমি এই তিনটার ভিতরেই ডি নামে একটা জিনিস যোগ করলাম বিক্রিয়া ঘটানোর জন্য, এবং এই যে ডি যোগ করলাম, আমি এ পাত্রে যতটুকু ডি যোগ করছি, বি এবং সি পাত্রেও ঠিক একই পরিমাণ আমি ডি যোগ করলাম। অর্থাৎ প্রতিটা পাত্রেই ফর্সে আমি একটা নির্দিষ্ট আয়তন এবং একটা নির্দিষ্ট ঘনমাত্রার ডি যোগ করলাম। আমার প্রশ্নে যেটা জানতে চাইলো, এই যে তিনটা পাত্র আমি দেখতে পাচ্ছি, প্রতিটার ভিতরেই বিক্রিয়া ঘটবে, ডি গিয়ে এ এর সাথে বিক্রিয়া করবে, ডি গিয়ে বি এর সাথে বিক্রিয়া করবে, ডি গিয়ে সি এর সাথে বিক্রিয়া করবে। প্রশ্নটা হলো এই তিনটার ভিতর আমাদের কোন বিক্রিয়াটা দ্রুত হবে, এটাকে আমরা পারবো কিনা চিন্তা করি একটু। তিনটা বিক্রিয়ার ভিতর কোন বিক্রিয়াটা দ্রুত হবে? আমরা জানি ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, ঘনমাত্রা বেশি হলে বিক্রিয়া বেশি হয়, বাট একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে সবকিছুর ঘনমাত্রা কিন্তু সেম, এ বি সি প্রতিটা উপাদানের ঘনমাত্রা সেম, ইভেন যেই ডি আমি প্রতিটা পাত্রে যোগ করতেছি সেই ডি এর ঘনমাত্রাও প্রতিটা পাত্রে সেম। তো ঘনমাত্রা দিয়ে কিন্তু আমরা এটা সলভ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করা লাগবে এভাবে, দেখো যেহেতু আমার এই ক্রাইটেরিয়ায় ঘনমাত্রা ব্যাপারটা সেম থাকতেছে, ঘনমাত্রা ব্যাপারটা আমাদের কনস্ট্যান্ট থাকতেছে, তাই আমরা এটাকে একটা ধ্রুবক ধরে নিতে পারি, এবং যে যদি আমার এই c⁴n টার্মটা একটা ধ্রুবক হয়, সেই ক্ষেত্রে এই সমীকরণটা থেকে দেখো আমি বলতে পারি -dc/dt সমানুপাতিক হলো গিয়ে k। কখন? যখন আমার ঘনমাত্রাটা কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ আমাদের যদি ঘনমাত্রা সেম থাকে তখন বিক্রিয়ার হার ডিপেন্ড করে বেগ ধ্রুবক বা হার ধ্রুবকের উপর, সমানুপাতিক ভাবে ডিপেন্ড করে। দ্যাট মিনস আমাদের এ বি সি এই তিনটা পাত্রের যে তিনটা উপাদান আছে তাদের ভিতর কে আগে ডি এর সাথে বিক্রিয়া করবে সেটা নির্ভর করবে এ বি সি এর বেগ ধ্রুবকের মানের উপর। যার বেগ ধ্রুবকের মান বেশি হবে সে দ্রুত বিক্রিয়া করবে, যার বেগ ধ্রুবকের মান কম হবে সে আস্তে বিক্রিয়া করবে। অর্থাৎ আমরা দুটা জিনিস দেখলাম, প্রথমত ঘনমাত্রা যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে অবভিয়াসলি যেটার ঘনমাত্রা বেশি সে দ্রুত বিক্রিয়া করবে, যেটা ঘনমাত্রা কম সে আস্তে বিক্রিয়া করবে। বাট হোয়াট হ্যাপেন্স যখন ঘনমাত্রা সেম থাকে সবার, তখন বিক্রিয়ার হার কিসের উপর ডিপেন্ড করে? ভিন্ন ভিন্ন পদার্থের জন্য অবশ্যই তখন প্রতিটা পদার্থের একটা সুনির্দিষ্ট বেগ ধ্রুবক বা হার ধ্রুবক থাকে, সেই বেগ ধ্রুবক বা হার ধ্রুবকের উপর ডিপেন্ড করবে। এবং আমরা এই বিক্রিয়ার হার যে বেগ ধ্রুবকের সমানুপাতিক, এই কথাটা যদি জানা থাকে তাহলে আমি বলতে পারবো এ বি সি তিনজনের ভিতর যার বেগ ধ্রুবকের মান বেশি তার বিক্রিয়ার হার বেশি হবে। আরেকটা প্রশ্ন আমার মাথায় আসতেছে এই মুহূর্তে, আমি যদি ওটা একটু দেখাই, বিক্রিয়ার হার রিলেটেডই
ফর এক্সাম্পল আমার কাছে এরকম বার টাইপের 1 কেজি ক্যালসিয়াম কার্বনেট আছে। আমার কাছে একটা হাতুড়িও ছিল, সেই হাতুড়িটা দিয়ে আমি ওই ক্যালসিয়াম কার্বনেটের যেই বার বা ইটের মতো টুকরাটা ছিল সেটাকে টুকরা টুকরা করে ফেললাম, গুঁড়া গুঁড়া করে ফেললাম। এখানেও আমার 1 কেজি ক্যালসিয়াম কার্বনেট আছে। এটাও ক্যালসিয়াম কার্বনেট, এটাও ক্যালসিয়াম কার্বনেট। এটা বার আকারে আছে আর এটা হলো গিয়ে আমাদের গুঁড়া গুঁড়া অবস্থায় আছে। আমার প্রশ্নটা হলো, আমি যদি দুইটার ভিতরেই হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, ফর এক্সাম্পল 10 লিটার 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, এটাতেও যোগ করলাম, এটাতেও যোগ করলাম, 10 লিটার 2 মোলার, আমাদের কোন বিক্রিয়াটা আগে হবে বা কোন বিক্রিয়াটা দেরিতে হবে বা দুইটা বিক্রিয়া কি একই সময়ে হবে কিনা? আমরা যদি একটু ভাবি ঘটনাটা কি ঘটতেছে এখানে, ঘটনাটা কিন্তু আমার 1 কেজি ক্যালসিয়াম কার্বনেট দুইবারই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, তো বিক্রিয়া তো একই হওয়ার কথা, বাট পার্থক্যটা হলো তাদের গঠন। এখানে একটা বার অবস্থায় আছে জিনিসটা আর এখানে গুঁড়া গুঁড়া অবস্থায় আছে, টুকরা টুকরা অবস্থায় আছে, তো দুইটা তো একই হয় না। আমরা পরীক্ষা করলে দেখব যে আমাদের যখন গুঁড়া গুঁড়া অবস্থায় থাকে তখন আমাদের বিক্রিয়ার হার বেশি হয়, অর্থাৎ বিক্রিয়াটা তখন দ্রুত ঘটে। কেন দ্রুত ঘটে সেটার কারণটা হলো গিয়ে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বিক্রিয়ার হার আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে এবং বিক্রিয়ার হার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক হয়। একটু বুঝতে চাই আমরা, তাই না? তো একটু দেখি যে ফর এক্সাম্পল আমার একটা বই লাগবে বোঝানোর জন্য, একটা বই, যদি বইটা আমি পাই তাহলে আমি দেখাতে পারতাম। একটা বই জাস্ট আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর কিভাবে ডিপেন্ড করে সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক হয় বিক্রিয়ার হারটা। তো বিক্রিয়া যখন হয় আমরা জানি কিনা যে বিক্রিয়া হওয়ার জন্য অবশ্যই সংস্পর্শে আসা লাগে, বিক্রিয়কগুলো একে অপরের সংস্পর্শে আসা লাগে। থ্যাংক ইউ। বিক্রিয়া হওয়ার জন্য বিক্রিয়কগুলো অবশ্যই একে অপরের সংস্পর্শে আসবে এবং সংস্পর্শ যত বেশি হবে বিক্রিয়া তত বেশি হবে। এখন ফরসে আমার এখানে একটা বই আছে, আমাদের উদ্ভাসেরই একটা বই, এমসিকিউ, আশা করি অনেকের কাছেই আছে বইটা। তো এই বইটা আমি পানির সাথে বিক্রিয়া দিব ফরসে। তো পানির সাথে যখন আমি বিক্রিয়া দিব তো পানির ভিতরে চুবাইলাম, তো চুবাইলে পানি এই বইয়ের কোথায় কোথায় টাচ করতে পারবে? প্রথমত গিয়ে টাচ করবে বইয়ের সারফেস যেটা আছে, পৃষ্ঠতল যেটা আছে সেই সারফেস গুলিতে আক্রমণ করবে, এরপরে আস্তে আস্তে বিক্রিয়াটা ভিতরের দিকে যাবে। কিন্তু আমি যদি বইটাকে 2 টুকরা করে ফেলি, এখন তো 2 টুকরা করা সম্ভব না, আমি 2 ভাগ করলাম, বইটাকে আমি 2 টুকরা করে ফেললাম, তো এখন আমি আবার এটাকে পানির ভিতরে চুবাইলাম। তা আমার কি মনে হচ্ছে বইটা যখন আস্ত ছিল তখন পানি বইটার যতটুকু অংশ টাচ করতে পারছে, বইটা যখন আমি 2 ভাগ করে ফেললাম, 2 টুকরা করে ফেললাম, পানির ভিতরে চুবাইলাম, অবশ্যই আমার সারফেস এরিয়াটা কি বেড়ে গেছে না? আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে গেছে। আমি যদি আরো 1 টুকরা করি, 3 টুকরা করি, আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল আরো বেড়ে যাবে এবং বিক্রিয়ক দুইটার সংস্পর্শ তলের পরিমাণটা আরো বাড়বে এবং আমাদের সংস্পর্শ যত বাড়বে বিক্রিয়া তত দ্রুত হবে, বিক্রিয়ার হার তত বাড়বে। আমি বলতে চাচ্ছি যে আমাদের যখন ক্যালসিয়াম কার্বনেটটা বার অবস্থায় ছিল তখন তার সংস্পর্শ তল যতটুকু ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, যখন আমি গুঁড়া গুঁড়া করে ফেললাম তখন আমার সংস্পর্শ তল অনেক বেড়ে গেছে এবং বিক্রিয়াটা অনেক দ্রুত হবে। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত আমাদের বৃদ্ধি পাবে বিক্রিয়ার হার তত বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি একটা ওই আর্কিমিডিসের যে কথাটা ছিল যে 1 টুকরা লোহা পানিতে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে। তো আমাদের যদি প্রশ্ন আসে ওই 1 টুকরা লোহা দ্রুত বিক্রিয়া করবে না জাহাজ দ্রুত বিক্রিয়া করবে, আমাদের অ্যান্সারটা হবে একটা জাহাজ অবশ্যই দ্রুত বিক্রিয়া করবে, কারণ ওই জাহাজের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা অনেক বেশি। তো বিক্রিয়ার হার নিয়ে আমরা কয়েকটা জিনিস দেখলাম যে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, বিক্রিয়ার হার বেগ ধ্রুবকের উপর ডিপেন্ড করে বা পদার্থের উপর ডিপেন্ড করে, বিক্রিয়ার হার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হলো গিয়ে তাপমাত্রার উপর কিভাবে ডিপেন্ড করে বিক্রিয়ার হার, সেটা নিয়ে একটু আলোচনা করব। তাপমাত্রার উপর বিক্রিয়ার হার বের করার জন্য আমাদের একটা সমীকরণ আছে,
অ্যারেনিয়াসের সমীকরণ বা অ্যারহেনিয়াসের সমীকরণ। তো সেই নামটা কতটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারে আমরা আলোচনায় না যাই, অ্যারেনিয়াস অ্যারহেনিয়াস কোনটা গুরুত্বপূর্ণ এটা আলোচনায় না গিয়ে আমরা সূত্রটা কি তার সেটা নিয়ে একটু কাজ করি। যে অ্যারেনিয়াসের যে সমীকরণটা সেটা হলো গিয়ে k ইজ ইকুয়ালস টু a e টু দি পাওয়ার মাইনাস ea বাই rt। তো এখানে টার্মগুলি আমরা একটু পরিচিত হয়ে নেই। কে হলো গিয়ে আমাদের বেগ ধ্রুবক বা হার ধ্রুবক, যেটা নিয়ে আমরা আলোচনা করে আসলাম এতক্ষণ, যে বেগ ধ্রুবক বাড়লে বিক্রিয়ার হার বাড়ে। এ হলো গিয়ে অ্যারহেনিয়াসের ধ্রুবক, অ্যারহেনিয়াসের ধ্রুবক, তো এটা বিক্রিয়ার জন্য আলাদা আলাদা হয়। ই এটা হলো গিয়ে ওই যে লগের বেস ই। উপরে যে ই এ আমরা দেখতে পাচ্ছি, ই এ মানে হলো অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। একটা বিক্রিয়া হওয়ার জন্য বিক্রিয়ককে মিনিমাম যতটুকু শক্তি অর্জন করা লাগে সেই পরিমাণ শক্তিকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। আর হলো গিয়ে আর মানে মোলার গ্যাস ধ্রুবক, আমরা জানি দুইটা বিভিন্ন একক আছে, এসআই একক, লিটার অ্যাটমসফিয়ার একক, সিজিএস একক, অনেক এককে আর আছে, আমরা আসবো এখানে। টি এটা হলো গিয়ে আমাদের তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা। তো আমাদের টার্গেটটা হলো আমি এখানে তাপমাত্রা বাড়াবো এবং এই তাপমাত্রা বৃদ্ধি করার ফলে আমার বিক্রিয়ার হার বাড়বে, এটা আমরা জানি, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বাড়ে। বাট আমার প্রশ্নটা হলো যে এই যে অ্যারেনিয়াসের সমীকরণটা, এই সমীকরণে কিন্তু বিক্রিয়ার হার কথাটা নেই। অ্যারেনিয়াসের সমীকরণ আমি প্রতিটা টার্ম বললাম, কোথাও কিন্তু বিক্রিয়ার হার কথাটা ছিল না। তাহলে অ্যারেনিয়াসের সমীকরণ দিয়ে আমরা কিভাবে ব্যাখ্যা করি যে তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়ে? তো এটার অ্যান্সারটা খুবই সহজ, যে আমি ব্যাখ্যা করে দেখাবো যে যদি আমার তাপমাত্রা বৃদ্ধি পায় আমার বেগ ধ্রুবক k এর মান বৃদ্ধি পায়। বেগ ধ্রুবক k এর মান যদি বৃদ্ধি পায়, একটু আগে আমরা দেখে আসছি বিক্রিয়ার হার এবং বেগ ধ্রুবক সমানুপাতিক, বিক্রিয়ার হার বেগ ধ্রুবকের উপর সমানুপাতিক হারে ডিপেন্ড করে, অর্থাৎ বেগ ধ্রুবক যদি বাড়ে বিক্রিয়ার হার বাড়ে। তো তাপমাত্রা বাড়ালে আমরা প্রমাণ করব বেগ ধ্রুবক বৃদ্ধি পায় এবং বেগ ধ্রুবক যদি বৃদ্ধি পায় আমাদের বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। এবং এই অ্যারেনিয়াসের সমীকরণ দিয়ে আমরা ওই যে একটা খুব কমন আমাদের এমসিকিউ প্রশ্ন আছে যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়, সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। তো আমরা দেখি কতটুকু করা যায়। আমরা এই ইকুয়েশনটাকে যদি একটু সিম্পল করে বুঝতে চাই, এই জন্য আমরা দুই পাশে লন নিব। তো লন নিলে লন কে is equals to ln a minus ea by rt আমাদের এরকম আসে। আশা করি আমরা লন এই লাইন থেকে লন ইউজ করে এই লাইনে আসতে পারবো, জাস্ট নরমাল ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করলে চলে আসবে। এখন আমার ওইটা বুঝার পালা যে তাপমাত্রা বাড়ালে আমার বেগ ধ্রুবক বাড়ে কিভাবে। খুবই সহজ, দেখি লন এ এই ব্যাপারটা তো একটা ধ্রুবক, এই ব্যাপারটা তো একটা কনস্ট্যান্ট, এ হলো অ্যারেনিয়াসের ধ্রুবক, তাহলে আমাদের লন এ এটাও একটা ধ্রুবক হবে। এখন আমি যদি এই তাপমাত্রাটা টি এর মানটা কন্টিনিউয়াসলি বাড়াতে থাকি, টি এর মান যদি আমি কন্টিনিউয়াসলি বৃদ্ধি করতে থাকি, তাহলে আমার এই যে ইএ বাই আর এই মানটা আস্তে আস্তে কমতে থাকবে। যদি আমি টি বাড়াতে থাকি ইএ বাই আর টি এই টার্মটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, কিন্তু লন এ এটা কিন্তু কনস্ট্যান্ট। যেহেতু ওইটা কন্টিনিউয়াসলি ছোট হচ্ছে এবং ওই জিনিসটা আমি আলটিমেটলি কনস্ট্যান্ট থেকে বিয়োগ করতেছি, তাই আমি বলতে পারি যত আমি টি এর মান বাড়াবো আমার লন কে এর মান তত বাড়তে থাকবে। কেন? কারণ এই বিয়োগফলটা আস্তে আস্তে আমার বড় হতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি টেম্পারেচার যদি বাড়াই আমার ইএ বাই আর টি এর মান কমতে থাকে, যদি ইএ বাই আর টি এর মান কমতে থাকে আমাদের লন কে এর মান বাড়তে থাকবে। লন কে এর মান বৃদ্ধি পাওয়া মানে হলো গিয়ে আমাদের কে এর মান বৃদ্ধি পেতে থাকবে এবং বেগ ধ্রুবক এবং বিক্রিয়ার হারের সম্পর্ক থেকে আমরা বলতে পারি কে এর মান যদি আমার বৃদ্ধি পেতে থাকে তার মানে আমার বিক্রিয়ার হারও বাড়তে থাকবে। তো আলটিমেটলি আমার তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে বিক্রিয়ার হারের মানটা কন্টিনিউয়াসলি বাড়বে। এখন আমরা এই সমীকরণ যেটা আমরা লিখলাম লন কে ইজ ইকুয়ালস টু লন এ মাইনাস ইএ বাই আর টি, এখান থেকে একটা প্রশ্ন দেখি যেটা মাঝে মধ্যেই আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। প্রশ্নটা এরকম যে লন কে ভার্সেস 1/t গ্রাফের ঢালের মান -1000 হলে সক্রিয়ণ শক্তি কত? তো একটা
শর্টকাট, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার মাথায় এরকম চিন্তা ছিল যে সক্রিয়ণ শক্তির বের করার সূত্র কি। তো আমাদের বইয়ে সক্রিয়ণ শক্তি বের করার খুব বেশি ফর্মুলা কিন্তু নেই। আমার যতটুকু মনে পড়ে যে এইমাত্র আমরা যে আরএনএস এর সমীকরণটা দেখলাম সেই সমীকরণটাই হলো গিয়ে সক্রিয়ণ শক্তি বের করার সমীকরণ। তো যখনই আমার প্রশ্নে সক্রিয়ণ শক্তি বের করতে বলছে তার মানে শুরুতেই আমার মাথায় চলে আসবে আরএনএস এর সমীকরণটা, ঠিক আছে। এখন যেহেতু একটা গ্রাফের ঢালের মান দেয়া আছে, আমার তো অবশ্যই জানা লাগবে ওই গ্রাফটা কিরকম, ওই গ্রাফটা কিভাবে আঁকে। ওই গ্রাফ আঁকার জন্য অবশ্যই একটা সমীকরণ লাগবে। তো সমীকরণটা তো আমরা জানি যে আরএনএস এর সমীকরণটা কি, ln k is equals to ln a minus ea by rt। এটা হলো গিয়ে আমাদের আরএনএস এর সমীকরণটা। আমরা এখন গ্রাফটা আঁকবো। তো গ্রাফটা আঁকার জন্য একটু একটা জিনিস দেখাই যে নরমালি যখন আমাদের এরকম কথা থাকে ln k ভার্সেস 1/t বা p ভার্সেস v, এরকম কথাবার্তা বিভিন্ন গ্রাফ এভাবে প্রকাশ করে, তো তারা আসলে y ভার্সেস x প্রকাশ করে। মানে হলো আমাদের একটা গ্রাফের y অক্ষে k হবে, সেটা আগে দেয়া থাকে, সেটা হলো গিয়ে ln k, আর x অক্ষে k থাকবে, সেটা পরে দেয়া থাকে, সেটা হলো গিয়ে 1/t। তো আমার এই গ্রাফটা দেখতে কি রকম হবে সেটা এখন বোঝা লাগবে। তো সেই জন্য আমরা এই সমীকরণে আসলাম। এখন সমীকরণটা আমি একটু গুছিয়ে লিখতেছি, খেয়াল করো। ln k is equals to minus ea by r into 1/t plus ln a। আপনি এভাবে গুছিয়ে লিখলেন কেন? কারণ আমি এটাকে একটা আমরা যে সরল রেখার যে সমীকরণ পড়ে আসছি y is equals to mx, y is equals to mx plus c, ওই টাইপের একটা ফরম্যাটে আমি ফেলতে চাই, সেজন্য আমি জিনিসটাকে এভাবে লিখলাম। এখন আমার ln k এটাকে আমি বসাচ্ছি y অক্ষে, তার মানে এটা y ডিনোট করে। 1/t এটাকে আমি বসাচ্ছি x অক্ষে, এটা আমার x ডিনোট করে। মাইনাস ea বাই r এটা একটা ধ্রুবক, এবং এই ধ্রুবককে আমরা m ধরলাম, এবং এই m ই হলো কিন্তু আমাদের সরল রেখার ঢাল। আমরা পরে আসতেছি এই m এ। আর ln a, a তো একটা ধ্রুবক, তার মানে ln a এটাও একটা ধ্রুবক হবে। তার মানে আমাদের যে সমীকরণটা আমরা পাচ্ছি y is equals to mx plus c, একটা সরলরেখা সমীকরণ, এবং যেহেতু প্লাস c টার্মটা আছে তার মানে এই সরলরেখাটা মূলবিন্দুগামী না। এবং আরেকটা কথা আছে কিন্তু, মূলবিন্দুগামী না এরকম সরলরেখা কিন্তু দুইটা হতে পারে, একটা হলো গিয়ে এটা, আরেকটা হলো গিয়ে এরকম, একটা উপরের দিকে উঠে আর একটা নিচের দিকে নামে। তা আমার গ্রাফটা কোনটা ইন্ডিকেট করবে, কিভাবে বুঝবো? এই কথাটা ডিপেন্ড করে আমাদের ঢালের উপর। আমাদের ঢালটা যদি পজিটিভ ঢাল হয়, পজিটিভ ঢালের গ্রাফ কন্টিনিউয়াসলি রাইজ করে, উপরের দিকে উঠে। আর আমাদের ঢালটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ ঢালের গ্রাফ কন্টিনিউয়াসলি নিচের দিকে নামে। তো সেই ক্ষেত্রে আমরা এখন দেখি আমাদের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে ঢালটা কিরকম। আমাদের m হলো গিয়ে মাইনাস ea বাই r, ঢালটা নেগেটিভ, কারণ r একটা পজিটিভ টার্ম, সক্রিয়ণ শক্তি একটা পজিটিভ টার্ম, সুতরাং আমাদের মাইনাস ea বাই r আসলে একটা নেগেটিভ সংখ্যাকে ইন্ডিকেট করতেছে। যেহেতু ঢালটা নেগেটিভ, তাই আমাদের গ্রাফ একটা সরল রেখা হবে যেটা মূলবিন্দুগামী না, এবং যেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে নিচের দিকে নামবে, ডাউনওয়ার্ডস হবে। এরকম একটা গ্রাফ আমরা পাবো। ln k বনাম 1/t গ্রাফটা একটা সরল রেখা এরকম। এখন এখানে ঢাল কত? ঢাল আমরা ওই যে সমীকরণ থেকে m, ঢাল হলো গিয়ে মাইনাস ea বাই r। আমরা এবার প্রশ্নটায় আসি। আমাদের প্রশ্নে বলছে যে গ্রাফের ঢালের মান -1000, তাহলে সক্রিয়ণ শক্তি কত? খেয়াল করে দেখি আমাদের ঢাল কত, মাইনাস ea বাই r, এবং আমার প্রশ্নে এটার মান বলা আছে -1000। তাহলে আমি যদি এখন মাইনাস মাইনাস ক্যান্সেল করে লিখি ea is equals to 1000 into r, এটাই আমাদের অ্যান্সার। একটা কথা আছে এখানে, আমি একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই সবার কাছে, যে আমাদের কিছু কিছু এমসিকিউ পরীক্ষায় আশা করি যে ক্যালকুলেটর ইউজ করতে পারবো না আমরা, তো ওই সব পরীক্ষার প্রশ্নে আমরা কিভাবে অ্যান্সার করবো আমরা খুব কনফিউজ থাকি। বাট তুমি যদি গত কয়েক বছরের প্রশ্নগুলি খেয়াল করো, অবশ্যই আমি ঢাকা ভার্সিটির কথাই বলছি, ঢাকা ভার্সিটি এই ইউনিটে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি না, কিন্তু সেই প্রশ্নগুলি খেয়াল করলে তুমি দেখবা তোমার অপশনগুলি এরকম থাকবে 1000 r, 2303 r,
1050 আর 500 আর, মানে তোমার ক্যালকুলেশন যদি খুব কঠিন হয় তাহলে অনেক সময় কিন্তু ক্যালকুলেশন করার দরকার হয় না, অপশনেই আমাদের ওই আর বা বিভিন্ন কনস্ট্যান্ট দিয়ে উত্তরগুলি দেয়া থাকে। তো এই প্রশ্নটা যদি তোমার ঢাকা ভার্সিটির পরীক্ষায় আসে, এমনও হতে পারে কিন্তু যে তোমার অপশনগুলো এরকম 1000 আর, 10 আর, 50 আর, তো সেখান থেকে তোমার সঠিক উত্তরটা দাগানো লাগবে। আর এই প্রশ্নটা যদি তোমার রিটেন কোনো পরীক্ষায় আসে তখন অবশ্যই তুমি মাল্টিপ্লাই করে দিবা। এখন এখানে একটা ঝামেলা হয়, দেখো যদি আমি আর এর মানটা 8.316 বসাই, মানে এসআই এককে আমি আর এর মানটা বসালাম, তখন আমার যে অ্যান্সারটা আসবে সেটা তো অবশ্যই সক্রিয়ণ শক্তি, এবং সেই সক্রিয়ণ শক্তির এককটা হবে গিয়ে জুল। কেন? কারণ আমি আর এর মান এসআই এককে বসাচ্ছি, জুল পার কেলভিন পার মোল এককে বসাচ্ছি, সেখান থেকে আমি জুল এককে মান পাবো। কিন্তু যদি আমি আর এর মান 0.0821 বসাই, যদি আমি আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ার এককে বসাই, তখন কি হবে? তখন আমার এই সক্রিয়ণ শক্তির একক হবে গিয়ে লিটার অ্যাটমসফিয়ার। এটা বুয়েট ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন ছিল যে লিটার অ্যাটমসফিয়ার কিসের একক। তা আমরা খুব এক্সাইটেড হয়ে যাই কমন প্রশ্ন পেলে, লিটার অ্যাটমসফিয়ার তো আর এর একক, মোলার গ্যাস ধ্রুবকের একক না। মোলার গ্যাস ধ্রুবকের একক হলো গিয়ে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল পুরোটা। কিন্তু যদি তোমাকে শুধু লিটার অ্যাটমসফিয়ার বলে, সেটা কিন্তু জুলের ইকুইভ্যালেন্ট, ক্যালোরির ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ওটা এক প্রকার শক্তি বা কাজের একক। প্রমাণ কি? প্রমাণ হলো গিয়ে দেখো, আমরা তাপগতিবিদ্যার সূত্রে আশা করি এই কথাটা পড়ে আসছি যে dW = PdV, কাজের কতটুকু কাজ হচ্ছে সেটা চাপ এবং আয়তন পরিবর্তনের গুণফলের সমান। তাহলে আমাদের কাজের একক কি আসে দেখো, চাপের একক হলো গিয়ে অ্যাটমসফিয়ার ইনটু আয়তন পরিবর্তনের একক, সেটা হলো লিটার। তাহলে দেখো লিটার ইনটু অ্যাটমসফিয়ার, সেটা হলো এক প্রকার কাজ, এবং কাজ মানেই কিন্তু একরকম শক্তি। তো কাজ বা শক্তির একক কিন্তু লিটার অ্যাটমসফিয়ার। তাই আমি যেসব জায়গায় আর এর মান এসআই এককে বসাবো, সেসব জায়গায় আমার শক্তির একক আসবে জুল, আর যেসব জায়গায় আমি আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবো, সেসব জায়গায় আমার শক্তির একক হবে গিয়ে লিটার ইনটু অ্যাটমসফিয়ার। তো এটা আমরা একটু মাথায় রাখবো। তো আমরা অ্যারেনিয়াসের সমীকরণ থেকে আরেকটা প্রশ্ন, আরেকটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন একটু বোঝার ট্রাই করব এখন। এই প্রশ্নটা পরবর্তীতে আমরা যেটা দেখবো এখন, সেটা সম্ভবত আগে বিভিন্ন পরীক্ষায় আসছে, শুধুমাত্র বুয়েটের না, ঢাকা ভার্সিটি, ইভেন আমার যতটুকু মনে পড়ে মেডিকেলের পরীক্ষায় একবার এই প্রশ্নটা এসেছিল। তো আমরা একটু ভালো মতো বোঝার ট্রাই করব প্রশ্নটা। তো প্রশ্নটা বোঝার আগে আমি একটু দেখাচ্ছি, খেয়াল করে দেখি। আমরা অ্যারেনিয়াসের সমীকরণটা বললাম ln k = ln a minus EA by RT। আমি আরেকবার লিখলাম ln k = ln a minus EA by RT। দুইবার লেখার কারণ কি বুঝাচ্ছি। আমাদের তাপমাত্রা ধরো T1 ছিল, একটা নির্দিষ্ট সময়ে তাপমাত্রা ছিল T1, এবং ওই সময়ে আমার বেগ ধ্রুবক বা হার ধ্রুবক ছিল গিয়ে K1। অ্যারেনিয়াসের ধ্রুবক, সক্রিয়ণ শক্তি, মোলার গ্যাস ধ্রুবক, এগুলি কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে না। তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে শুধুমাত্র আমাদের এই বেগ ধ্রুবক বা হার ধ্রুবক। এখন আমি তাপমাত্রাটা যদি চেঞ্জ করি, অন্য কোনো তাপমাত্রা নেই, T1 থেকে আমি T2 তাপমাত্রায় গেলাম, তখন আমার এই মোলার গ্যাস ধ্রুবক, সক্রিয়ণ শক্তি বা অ্যারেনিয়াসের ধ্রুবকের কোনো চেঞ্জ কিন্তু হবে না। একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য জাস্ট আমি তাপমাত্রাটা যদি চেঞ্জ করি, তাহলে আমার এই বেগ ধ্রুবক বা হার ধ্রুবকের পরিবর্তন হবে। এবং আমি যদি এই দুইটা সমীকরণকে এখন রিলেট করতে চাই, আমি যে কাজটা করতে পারি, আমি একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করব। তো বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা হয়ে যাবে গিয়ে আমাদের প্লাস। তো ln k1 minus ln k2, এবং আমরা জানি ln এর ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি এটাকে ln k1 by k2 = ln a কাটা যাবে, এবং EA by R যদি আমি কমন নেই, তখন আমরা বলতে পারি 1/T2 minus 1/T1। এই সমীকরণটা খুবই বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। কেন? যদি আমার দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় দুইটা ভিন্ন ভিন্ন বেগ ধ্রুবক দেয়া থাকে, এবং সেখান থেকে যদি সক্রিয়ণ শক্তি বের করতে বলে, তখন আমরা অবশ্যই এই সমীকরণটা ব্যবহার করব। বাট দুঃখের বিষয় যেটা, যে আমরা পরীক্ষার হলে গিয়ে এই সমীকরণটাকে সংকরায়ন করে ফেলি।
কিরকম যে আমি কিন্তু সমীকরণটাকে এইভাবে লিখতে পারতাম, ln k2 বাই k1 ইজ ইকুয়ালস টু ea বাই r 1 বাই t1 মাইনাস 1 বাই t2। এই নিচেরটাও কিন্তু আমার সঠিক, উপরেরটাও সঠিক, নিচেরটাও সঠিক, দুইটা দিয়ে আমি মান বসিয়ে অঙ্ক করলে একই উত্তর পাবো। বাট পরীক্ষার হলে আমরা যেটা করে ফেলি, k1 বাই k2 লিখলাম, এরপর আমরা এখানে লিখি 1 বাই t1 মাইনাস 1 বাই t2, তখন কিন্তু আমাদের ভুল উত্তর আসবে এবং আমরা কোনো নাম্বার কিন্তু পাবো না পরিশ্রম করার জন্য। তো আমাদের অবশ্যই খেয়াল করা লাগবে যে আলটিমেটলি যদি আমার k1 আগে আসে তাহলে t1টা আমার পরে আসবে এবং t2টা তখন আগে আসবে, অথবা যদি k2 আমি আগে লিখি তার মানে আমার t1 তখন আগে আসবে, t2টা পরে যাবে। অনেকে হয়তো ভাবতেছি যে ভাইয়া করলাম যে কোনো একটা, লাস্টে গিয়ে শুধু প্লাস মাইনাসেরই পার্থক্য হবে না, এখানে যেহেতু লন আছে আমাদের অ্যান্সারটা হিউজ রকম চেঞ্জ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে আসলে আমি ভুল করছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই ইকুয়েশনটা বের করার সময়, ইকুয়েশনটা ইউজ করার সময় আমরা একটু সাবধানে ব্যবহার করব। তো এখন আমি একটা প্রশ্ন একটু লিখে দেখাচ্ছি। প্রশ্নটা এরকম যে আমাদের যে কোনো একটা বিক্রিয়ার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হতে 10 গুণ করলে বেগ ধ্রুবক 9 গুণ বৃদ্ধি পায়। আমার প্রশ্ন হলো সক্রিয়ণ শক্তি কত? তো আমাদের প্রশ্নটা আমরা আরেকবার বলি যে আমাদের যে কোনো একটা বিক্রিয়া, সেই বিক্রিয়ার জন্য তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হতে আমরা 10 গুণ করলাম, তখন আমার বেগ ধ্রুবক 9 গুণ বৃদ্ধি পাচ্ছে। আমাদের সক্রিয়ণ শক্তি কত সেটা বের করা লাগবে। তো যখনই আমার দুইটা তাপমাত্রার কথা বলা আছে, আগে 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, পরে তাপমাত্রা 10 গুণ হয়েছে, নতুন একটা তাপমাত্রা, এবং দুইটা বেগ ধ্রুবকের কথা বলা আছে, আমরা বুঝতেই পারতেছি ইনিশিয়ালি যা ছিল 9 গুণ বৃদ্ধি পাইছে পরবর্তীতে। তো যখন আমার দুইটা তাপমাত্রা এবং দুইটা বেগ ধ্রুবক দেয়া থাকে এবং সেখান থেকে যদি আমার সক্রিয়ণ শক্তি বের করা লাগে, তখন অবশ্যই আমাদের এখানে যে সমীকরণটা আছে আরএনিয়াসের সমীকরণের পরিবর্তিত যে রূপটা আমরা একটু আগে ডিরাইভ করলাম, ln k2 বাই k1 ইকুয়ালস টু ea বাই r 1 বাই t1 মাইনাস 1 বাই t2, এই সমীকরণ দিয়ে আমাদের অঙ্কটা করা লাগবে। তো একটু আমি দেখাতে চাই যে আমাদের মানগুলি কি কি হবে, সেটাই অনেক সময় আমরা ভুল করি। ফর এক্সাম্পল, আমাদের তাপমাত্রা T1 মানে আমি বলতে চাচ্ছি যে একদম শুরুতে আমার তাপমাত্রা কত ছিল। প্রশ্ন পড়ে আমরা কিন্তু বুঝতে পারতেছি তাপমাত্রা শুরুতে ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, এবং আমরা অবশ্যই জানি এই বড় হাতের টি দিয়ে আমরা বুঝাই গিয়ে কেলভিন তাপমাত্রা, ছোট হাতের টি দিয়ে আমাদের ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝায়, বড় হাতের টি দিয়ে কেলভিন তাপমাত্রা বুঝায়। তো 27 ডিগ্রি সেলসিয়াস, তো 27 ডিগ্রি সেলসিয়াস আমরা ক্যালকুলেট করতে পারি যে 27 ডিগ্রি সেলসিয়াস আমাদের হবে গিয়ে 300 কেলভিন, 273 যোগ 27, T1 ওকে। এখন আসি আমরা T2 কত হবে, তাহলে তাপমাত্রা 10 গুণ করলে, তো ভাইয়া ওইখানে তো 300 কেলভিন, তাহলে আমার এখানে 3000 কেলভিন হবে, তাই না? 3000 কেলভিন যদি তুমি লিখো সেটা ভুল হবে। কেন ভুল হবে আমি একটু ব্যাখ্যা করি। দেখো, তোমার প্রশ্নে তাপমাত্রাটা দেয়া ছিল ডিগ্রি সেলসিয়াস এককে কিন্তু, এবং ওই ডিগ্রি সেলসিয়াসকে তোমার 10 গুণ করবা তুমি, এরপরে সেটাকে কেলভিনে নিবা, তখন তাপমাত্রাটা যা আসবে সেটা হবে তোমার তাপমাত্রা। তুমি কেলভিনকে 10 গুণ করে ফেললে কিন্তু ভুল আসবে। তাহলে সঠিক উত্তর কি? T2 কত হবে? আমার ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস 10 গুণ হওয়া মানে হলো 270 ডিগ্রি সেলসিয়াস হওয়া, এবং সেই 270 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 270 প্লাস 273 কেলভিন, এবং এইটা হবে গিয়ে তোমার T2। তা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে 543 কেলভিন। তো T1 300 কেলভিন, T2 কিন্তু 3000 কেলভিন না, T2 হলো 543 কেলভিন। এরপর K1 বেগ ধ্রুবকে আসি আমরা। বেগ ধ্রুবক যেহেতু কোনো মান দেয়া নাই ইনিশিয়ালি, তো আমি ধরে নিলাম আমার শুরুতে বেগ ধ্রুবক ছিল গিয়ে K। এখন প্রশ্নে কি বলছে আমরা একটু খেয়াল করি, বেগ ধ্রুবক 9 গুণ বৃদ্ধি পায়, তাহলে তো সহজ, K2 9K। এখানে তুমি 9K লিখছো মানে তুমি আবার ভুল করলা। কিরকম? আমি কিন্তু বলি নাই বেগ ধ্রুবক 9 গুণ হয়, আমি বলছি বেগ ধ্রুবক 9 গুণ বৃদ্ধি পায়। পার্থক্যটা কি?
পার্থক্যটা একটু দেখি আমরা। ধরো তুমি একটা পরীক্ষায় পাইছো 10, প্রথম পরীক্ষায় তুমি পাইছো 10, পরের পরীক্ষায় তোমার নাম্বার 3 গুণ হলো। 3 গুণ হলো মানে প্রথম পরীক্ষায় 10 ছিল, পরের পরীক্ষায় তোমার নাম্বার হলো গিয়ে 30। এই 30 কখন হবে? যখন তোমার নাম্বারটা 3 গুণ হলো। বাট আমি বললাম তুমি প্রথম পরীক্ষায় পাইছো 10, পরের পরীক্ষায় তোমার নাম্বার 3 গুণ বৃদ্ধি পেল, মানে হলো তুমি 10 তো পাইছিলাই, তার সাথে বাড়ছে তোমার নাম্বার। কতটুকু বাড়ছে? ওই শুরুতে যা ছিল 10, সেই 10-এর 3 গুণ বাড়ছে। অর্থাৎ 10-এর 3 গুণ মানে 30 নাম্বার তুমি বেশি পাইছো আগের পরীক্ষার চেয়ে। অর্থাৎ তোমার এখনকার নাম্বার হলো গিয়ে 40। এই কথাটাই আমি এখানে ইউজ করব। দেখো আমার শুরুতে বেগ ধ্রুবক ছিল গিয়ে কে। আমি যদি বলতাম প্রশ্নে বেগ ধ্রুবক 9 গুণ হয়, তখন আমরা লিখতাম 9কে। বাট যেহেতু আমি লিখছি বেগ ধ্রুবক 9 গুণ বৃদ্ধি পায়, তার মানে আগে যেটা ছিল তার সাথে আমার আগেরটার 9 গুণ অ্যাড করব আমি, এবং তখন আমার K2 হবে গিয়ে 10K। এবং এখন যদি আমি এই সমীকরণে মানগুলি বসাই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা সক্রিয়ণ শক্তি পেয়ে যাব। আমি জাস্ট মানগুলি একটু বসিয়ে দেখাচ্ছি। দেখো তোমার যেটা আসবে ln 10K, আমি এই সমীকরণে মানটা বসাচ্ছি। K2 এর মান 10K, K1 এর মান K is equals to EA by R into 1 by T1 300 minus 1 by 543। তো তুমি কি বের করবা? তুমি সক্রিয়ণ শক্তি বের করবা। সক্রিয়ণ শক্তি is equals to ln, কাটাকাটি করলে ln 10 into R, R এর মান ধরো আমি 8.316 বসালাম SI এককে, আর নিচে হলো গিয়ে 300 ইনভার্স মাইনাস 543 ইনভার্স। যেহেতু আমি আর এর মান SI এককে বসালাম, আমার সক্রিয়ণ শক্তির একক আসবে গিয়ে জুল এককে। তো আশা করি আমরা প্রশ্নটা বুঝতে পারছি। আমার এই প্রশ্নে ওই কিছু বাংলা কথার মারপেচ ছিল। দেখো 9 গুণ হওয়া, 9 গুণ বৃদ্ধি পাওয়া, এবং আরেকটা ব্যাপার তোমার বোঝা লাগবে যে তাপমাত্রা প্রশ্নে যে এককে দেয়া থাকবে, তোমাকে যদি মাল্টিপ্লাই করতে বলে তাপমাত্রাটা, তাহলে ওই এককে মাল্টিপ্লাই করা লাগবে। প্রশ্নে যদি আমার এখানে 27 ডিগ্রি সেলসিয়াস না বলে প্রশ্নে যদি 300 কেলভিন দেয়া থাকতো, তাহলে আমার T1 হতো 300 কেলভিন, T2 কিন্তু তখন হতো গিয়ে এই 300 কেলভিনের 10 গুণ, অর্থাৎ T2 তখন হতো গিয়ে 3000 কেলভিন। বাট প্রশ্নে আমার যেভাবে 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল, তখন কিন্তু আমি 3000 কেলভিন লিখলে ভুল হবে। তখন 27 ডিগ্রি সেলসিয়াসকে আমার 10 গুণ করা লাগবে, এবং সেখান থেকে আমরা কেলভিনে কনভার্ট করে নেব। সো আমরা রাসায়নিক গতিবিদ্যার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখলাম, কিছু থিওরি সম্পর্কে আলোচনা করলাম। তো গতিবিদ্যার টপিকটা আমাদের ভর্তি পরীক্ষাগুলোর জন্য, বা আমাদের যদি আমরা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা চিন্তা করি, সব ক্ষেত্রেই আমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট। তো আমরা ট্রাই করব যে যাতে করে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলি নিয়ে আমরা নিয়মিত ক্লাস, এরকম লাইভ ক্লাসের আয়োজন করতে পারি। তোমাদের যেসব টপিকস গুলিতে বেশি সমস্যা মনে হয়, যেসব টপিকগুলি তোমাদের বুঝতে একটু বেশি সমস্যা হচ্ছে, একটু বেশি সময় দেওয়া লাগছে, সেই টপিকগুলো আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করো, তো যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের কোন টপিকের উপর ক্লাস নিলে তোমাদের সবচেয়ে বেশি উপকার হবে, সবচেয়ে বেশি হেল্পফুল হবে। একটা কথা মনে রাখবা যে বিশেষ করে যারা এখন ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বলি যে তোমাদের কয়েকদিনের ভিতরেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দিবে, এবং রেজাল্টের পরেই দেখবা যে হঠাৎ করেই তোমার ফর্ম ফিল আপ, কারণ সব ভার্সিটির কিন্তু সব ভার্সিটি এবং মেডিকেলেরও মনে হয় যে ভর্তি পরীক্ষার ডেট একটা চলে আসছে বা আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রিপেয়ার থাকা লাগবে। আমাদের রেজাল্ট আশা করি সবার রেজাল্ট ভালো হবে। যাদের রেজাল্ট ভালো হবে না তাদের জন্য একটু বলে রাখি যে ভেঙে পড়ার কোনো দরকার নেই। তুমি যদি আসলেই পরিশ্রম করে থাকো, তুমি যদি আসলেই পরিশ্রমী হও, এবং তোমার যদি ডেডিকেশন থাকে, তাহলে অবশ্যই তুমি তোমার লাইফে সাকসেসফুল হবা। কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকো। একটা জিনিস মনে রাখবো আমরা, যে আমি যদি কোনো কিছুর জন্য পরিশ্রম করি, এক সময় না এক সময় আমি অবশ্যই সেই পরিশ্রমের জন্য ফল পাবো। তো ইনস্ট্যান্ট লাভের আশায় না থেকে আমরা যদি লং রানে ভালো থাকার চিন্তা করি, তাহলেই হয়তো আমরা ভালো করতে পারবো। কয়েকদিন আগে একজনের একটা স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস আমি খেয়াল করলাম, সেখানে লেখা ছিল যে আমি কি বর্তমানের কথা ভাববো নাকি ভবিষ্যতের কথা ভাববো। বর্তমানের কথা ভাবা মানে হলো গিয়ে বর্তমানে আমি মজা করব, ভবিষ্যতের কথা ভুলে গেলাম।
অথবা বর্তমানে আমি মজা টজা বাদ দিয়ে খুব হার্ড ওয়ার্ক করলাম যাতে করে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করে একটা ডিসিশনে পৌঁছালাম যে আমাদের অ্যাপ্রোচটা এমন হওয়া উচিত যে আমি সেই জিনিসটাই করব যেটার জন্য আমার কখনোই কোনো আফসোস হবে না। আমরা যদি এখন আমাদের যে সময়গুলি সেগুলি যদি হেলায় ফেলায় নষ্ট করি, তাহলে পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে হয়তো আমাদের আফসোস করা লাগতে পারে যে এই সময়টায় যদি আমি একটু এফোর্ট দিতাম তাহলে হয়তো আমি একটু অন্য জায়গায় থাকতে পারতাম, আমার রেজাল্ট আরেকটু ভালো হতে পারতো। সেই আফসোসের সুযোগ নিজেকে কখনোই দেওয়া উচিত না, কারণ অনেক অনেক বেশি অনেক অনেক বেশি পেইনফুল ব্যাপারটা। তো আশা করি সবাই নিজের সবটুকু এফোর্ট দিবা। আমরা সবাই অনেক ম্যাচিউরড, আমরা সবাই অনেক সিরিয়াস নিজেকে নিয়ে, এবং আমরা সেইভাবেই পড়াশোনা করব, সেইভাবেই আমরা এফোর্ট দিব যাতে করে আমরা সবচেয়ে ভালো রেজাল্টটা যেটা আমাকে দিয়ে সম্ভব সেটা পৌঁছাতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।